বিপদ, তারপর কেমন আছিস বল? নরক দর্শনে করে এলাম রে সোমনাথ। নরক? জেলখানা বাড়িতে তো নরক। আমি হঠাৎ করে বলতে পারি, কোন সৎ মানুষকে যদি জেলের মধ্যে 6 মাস আটকিয়ে রাখে, সে একটা পাক্কা সমাজ বিরোধী জানোয়ার হয়ে বেরিয়ে আসবে। কিন্তু আমার মনে হয় জেলখানা প্রথমে তৈরি হয়েছিল মানুষকে সংশোধন করার সুযোগ দেওয়ার জন্য। চোর ডাকাত পকেটমার তৈরি করার কারখানা নিশ্চয়ই জেলখানা নয়, কিন্তু বাস্তবতাকে তাই হচ্ছে। ওখান থেকে বেরোবার পর মানুষ আর মানুষই থাকে না রে, জানোয়ারে বলে যায়। যাই হোক, তুই বেকসুর মুক্তি পেয়েছিস, সেটাই তোর ভাগ্য। নইলে যে ষড়যন্ত্রের শিকার তুই হয়েছিলে জেল অবধারিত। আমি জানতাম ছাড়া আমি পাবোই, কারণ আমি তো কোনো অন্যায় করিনি। সত্যের কুয়াশাকে মিথ্যার কুয়াশায় ডেকে রাখা যায় না, একদিন তা প্রকাশ পাবেই। বাড়ি গিয়েছিলে? না, আজকের রাতটা তোদের এখানে থেকে ঘুরে বাড়ি চলে যাব। হ্যাঁ হ্যাঁ রে বাবা, দীপা, মা, ওরা সব কেমন আছে তুই কি জানিস? ভালোই আছে। মা বোধহয় তুমি ভেঙে পড়েছে, বাবা হয়তো বিশ্বাস করবে সত্যি আমি চিন্তাই করেছি, কিন্তু দীপা কিন্তু বিশ্বাস করবে না। তবে সঞ্জয় সেনকে আমি ছাড়বো না। এই অপমানের প্রতিশোধ যদি আমি না দিতে পারি, মানুষ সমাজে আমি আর মুখ দেখাবো না। চা খেয়ে হাত মুখ ধুয়ে আসো। 1 মাসে চেহারার যা ছিঁড়ি করেছো, চেহারা থেকে তো তাকানোই যাচ্ছে না। ধরো, আসলে কি শরীরের উপর তুমি কোনো যত্নই নিচ্ছ না। কি করবো বলো, দেয়াল হাজতে তোমার মতো প্রিয়জন তো কেউ ছিল না আমাকে আদর করে খেতে দিবে। আসলে মানসিক চিন্তাতেই শরীরের এই অবস্থা হয়েছে। 2-4 দিন বাড়িতে থাকলে সব ঠিক হয়ে যাবে। তুই হাত মুখ ধুয়ে বিশ্রাম কর দেবো, আর তুই অননটা ধরিয়ে দে। হ্যাঁ দাদা, আমি আসছি। কোথায় যাবে এত রাত্রে? অনেকদিন বাদে আমাদের বাড়িতে এলে শুধু ডাল ভাত তো তোর সামনে ধরে দেওয়া যায় না। তুই হাত মুখ ধুয়ে বিশ্রাম কর, আমি আসছি, দেরি করবো না। বাবা, প্রতিদিন আমি ভাবতাম, মাঝে মাঝে মনে হতো আজ তুমি দেখা করতে আসবে, কিন্তু নিষ্ফল সেই প্রতিজ্ঞা। একটা দিনও তুমি দেখা করতে এলে না। তুমি কি আমাকে তুমি আমাকে ভুল বুঝো না। তুমি তো জানো, ইচ্ছে থাকলেও মেয়েরা সব কাজ করতে পারে না। তুমি যে আমার কি কতখানি রমা, জানো আমি এই 1 মাস পেট ভরে ঠিক মতো ভাতটাও খাইনি, রাতে ঘুমাইনি, শুধু ওদরে কেঁদেছি আর ওই ভগবানের কাছে প্রার্থনা করেছি, ওকে তুমি সসম্মানে মুক্ত করে দাও, মুক্ত করে দাও। সোমনাথ বাড়িতে আছে? সোমনাথ বাড়িতে আছো? ভালো আছো বাবা? তুই কখন এলি? এই তো একটু আগে। তুই বাড়ি থেকে গেলি না কেন?
তোর মা কান্নাকাটি করছে, এদিকের খবর তো সবই শুনেছি, সবই পুরা অদৃষ্টির দোষ বাবা, নইলে দীপার মতন মেয়ের জীবনটা এইভাবে। দীপা, কি হয়েছে দীপা? তুই কিছু শুনিস? কি শুনবো? বাড়ি চল, সবই শুনতে পাবে। কি হয়েছে দীপা, বলোই না। আরে কিছু হয়নি, তুমি তুমি হাত মুখ ধুবে চলো। না, দীপার কি হয়েছে আমি জানতে চাই। দীপা কি বিষ খেয়ে আত্মহত্যা করেছে? না, ছেলের সঙ্গে পালিয়ে গেছে। না, তুমি হাত মুখ ধুবে চলো। কি হয়েছে সব কথা তুমি পরে শুনবে, চলো। এত এত উতলা হবার কিছুই হয়নি। না, আমি এখনই শুনতে চাই। বাবা, বাবা, তুমি চুপ করতে করো বাবা। বলো দীপার কি হয়েছে বাবা? তুমি আমাকে উৎকণ্ঠার ভিতরে রেখো না বাবা। আমার বুকের মধ্যে জ্বর বইছে, দয়া করে বলো কি হয়েছে দীপার। অযথাই অযথাই তুমি দুশ্চিন্তা করছো। সাত করে নন্দী, সাত করে নন্দী দীপাকে বিয়ে করেছে। এই কথা আমি বিশ্বাস করি না। দীপা জীবনে এমন দুর্ঘটনা ঘটতে পারে না। একই কখনো সম্ভব? একটা 60 বছরের বৃদ্ধের সঙ্গে অসম্ভব। এছাড়া কোনো উপায় ছিল না। তোকে জেল থেকে বাঁচাবার জন্য এই কাজই করতে হয়েছে বাবা। কেন তোমরা এমন জঘন্য কাজটা করলে? আমি না হয় জানালাকে পৌঁছে পারতাম। ছি বাবা, ছি। আমার জন্য একটা কচিদের আশা আকাঙ্ক্ষাকে, জীবনের স্বপ্ন তোমরা এইভাবে মিশিয়ে দিলে। দীপার জীবনটাকে আকারে ভরে দিলে। দীপক, মেয়েটাকে বলি দেবার আগে আমাকে একবার জিজ্ঞাসা করে নেন কেন আমি কি মরে গিয়েছিলাম? কেন তোমরা আমার সম্মতি নিলে না? কেন তোমরা আমাকে একটা কথাও জিজ্ঞাসা করলে না? দীপক, তুমি তুমি স্নেহময় বাবা নয়, তুমি হলে একটা প্রেমে খেয়ে কষাই। দেবুদা, আজ থেকে তোমাকে আমি শ্রদ্ধা করবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদেরকে করবো ঘৃণা। আমার বুকে তোমাদের স্থান নেই। আমি তোমাদের ক্ষমা করবো না। তুমি শান্ত হও দেবুদা। ওই সঞ্জয় সেন আর সাতকড়ি ষড়যন্ত্র করে। সঞ্জয় সেন, সঞ্জয় সেন, সঞ্জয় সেন, আমি কথা বলার নামে শপথ করে বলছি, সঞ্জয় সেনের উপর আমি যদি প্রতিশোধ না দিতে পারি, মানুষের সমাজকে মুখ দেখাবো না। দেবুদা, শয়তানের সাতকড়িকে আমি বুঝিয়ে দেবো। 300 শতাব্দীর যুব মানুষ কাজটা মার খেতে পারে। দেবুদা, পিছু রেখো না বাবা, আমাকে পিছু রেখো না, আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না। আমার বুকে যাচ্ছে খন্ড বেটা বানল, শরীরে উঠেছে সমুদ্রের ঘূর্ণিঝড়। আজ থেকে দানব, দানবের পথ ধরে চলবো আমি। মানুষ হচ্ছে গলা টিপে হত্যা। দেবুদা, আমার কচি বোনটা একটা বৃদ্ধ লোকের সাথে আবদ্ধ হয়ে হাহাকার করে কাঁদছে। আমার স্নেহের দীপা, দেবুদা, তার অনুরোধ আমি শুনবো না, তার আদেশ আমি মানবো না। অবহেলা, অপমান দিয়ে আমাকে বান্দা সমাজ, বিপদ, এই সমাজকে আমি বিষিয়ে তুলবো। আমাকে যারা সসম্মানে বাঁচতে দিল না, আমিও তাদেরকে বাঁচতে দিব না, তাদেরকে বাঁচতে দিব না। বিপদ, কি হবে বা? ও হয়তো
সন্তানের উপরে হামলা করবে। হ্যাঁ, আপনি এখন বাড়ি যান মেসোমশাই। হ্যাঁ, আমি ওকে বুঝিয়ে সুজিয়ে বাড়িতে পাঠিয়ে দেব। তাই তাই দিস মা, ও তোর কথা শুনবে। মেসোমশাই, ভগবান আমাকে মেরে রেখেছে। হ্যালো, দীপুই যে আমার সে আশা যদি শেষ হয়ে যায়, মৃত্যু ছাড়া আর কোন পথে খোলা থাকবে না। আর কোন আমার পথে খোলা থাকবে না। একটু আগেই যে মানুষটা ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, কয়েক মিনিটের মধ্যে সেই স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে গেল। শান্ত মানুষটা হঠাৎ যেন অশান্ত হয়ে উঠল। ওর মনে তুমি শান্তি দাও ঠাকুর, ওর মনে তুমি শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। আশানি পৃথিবী শুনো তুমি, অশ্রু ভেজা রঙ্গ ধুলোয় মিশিয়ে দিও না তুমি, বাপরি ঝরা এ জীবন, বাপরি ঝরা এ জীবন। আশানি পৃথিবী শোনো তুমি, অশ্রু ভেজা রঙ্গন ধুলোয় মিশিয়ে দিও না তুমি, বাপরি ঝরা এ জীবন, বাপরি ঝরা এ জীবন। হ্যালো।
আশা শুনো তুমি অশ্রু ভেজা রঙ্গ ধুলোয় মিশিয়ে দিও না তুমি পাপড়ি ছড়া এ জীবন পাপড়ি ছড়া এ জীবন অযথায় মাথা গরম করছো। আমি তো কোনো অভিযোগ করিনি। তুমি দয়া করে আমাকে বিয়ে না করলে আমার দাদার জেল ছিল অবধারিত। তোমার এই মুহূর্তের কথা আমি জীবনেও ভুলতে পারবো না গো। সেই কৃতজ্ঞতা বোধ আছে তোমাদের? তোমার বাড়িতে জেল থেকে ছাড়িয়ে এনে আমি খেয়েছি, বোমা নিয়ে দাঁড়িয়েছিল সঞ্জয় সেনকে মারবার জন্য। বললি দাদা? তোমার দাদা ওই কুয়ারকন বেকারদের সাথে মিশে পেট পড়ুয়া কুয়ারকন ভাঙছে, আবার নাকি মুখের মুখে তো বলে বেড়াচ্ছে আমাকে খুন করবে। আমি তোমাকে বলে রাখলাম নতুন বউ, আমার পিছনে লাগতে এলে ওই শালার বাপের নাম খোঁজেন করে ছেড়ে দিবে। আমার নাম সৎ পরিনন্দী। আমি যার ইয়েতে লাগি তাকে আমি ইয়ে করে ছেড়ে দেই। দাদা 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 শেষে এমন নোংরা কাজে নেমে পড়লো? ওগো দাদা তো এরকম ছিল না। তুমি তুমি দাদাকে একবার দয়া করে আমার কাছে নিয়ে আসতে পারবে? আমি তাকে বুঝিয়ে বলবো যার মাথার উপর
বৃদ্ধ মা বাবা সে কি করে মৃত্যুর দিকে এগিয়ে যায়। নতুন বউ দাদার পায়ে ধরে আমি বলবো, কার উপর তুমি অভিমান করে মৃত্যুর মুখে তুমি ঝাঁপিয়ে পড়ছো? তুমি শিক্ষিত মানুষ হয়ে কেন তুমি এ কাজ করছো? নতুন বউ না, আমি তোমাকে কথা দিচ্ছি, যত টাকা লাগে তোমার বাইকে দেব একটা দোকান করতে। আমি তোমাকে কত ভালোবাসি, তুমি বুঝবে না নতুন বউ। ইচ্ছে হয় আমি তোমাকে আমার বিয়ের মধ্যে ঢুকিয়ে রাখি। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কেন ছাড়বো? তুমি আমার বিয়ে করা। তোরা করছিস কেন? আমল তেমন কথা বলছিস কেন? কি বললে? হারামজাদি ভিতরের মেয়ে সবইটা তুই কষ্ট বললে। হার তোর একেবারে আলাদা করে ছেড়ে দেবো। এখানে কোথাকার? আমার নাম সাত করি নন্দী। আমি বেটা বাড়া পুরুষ নয়, আমি বাঘের বাচ্চা। ঠাপ তুলে নেব। হারামজাদি নষ্ট মেয়ে ছেলে কোথাকার। গায়ের জুড়ে তুমি আমার এই দেহটা পেতে পারো, কিন্তু মন তুমি কোনোদিন পাবে না। আইনের দোহাই দিয়ে চাইতে পারো তুমি স্বামিত্বের অধিকার, কিন্তু এই মনের অধিকারী তুমি কোনোদিন হতে পারবে না। আজও আমি কুমারীর থেকে ওই চিতায় যেতে চাই। মেয়েকে বিয়ে করে যাবি খুন করে ফেলবো। ওই হারামজাদি মেয়েকে আমি চাপা দেব। আমি কি ভুল করেছি? ওই হারামজাদি নষ্টা ভিতরের মেয়েকে বিয়ে করে আমি খেয়েছি। এই বাড়িতে আছেন নাকি? বলেছে বড় কর্তা থানায় যেতে বলছে। রাত্রে আমি যেতে পারবো না। যেতে পারবেন না? নতুন বউকে ছেড়ে যেতে মন চাচ্ছে না। বেশ বেশ, তাহলে মজায় আছুন নন্দী বাচ্চা। মাথায় একটা গরম আছে। অল্প বয়সের মেয়েকে বিয়ে করে আমি গু খেয়েছি। আগে জানলে সবাই এমন কুকর্মটা করত। আমার জানটাকে উস্তাগত করে দিল হারামজাদি। হ্যাঁ, বুঝতে পেরেছি আপনার ব্যথা। হার বেচে গাই কিনলে তেরা মাইলেন না। মনে হচ্ছে বিয়ে করে নন্দী বাসায় সুখ পাচ্ছেন না। সুখ একেবারে তেলের মতো গড়িয়ে পড়তে পাই। প্রাণটা আবার দুর্বিষহ করে তুলেছে। হয়তো কোনদিন শুনবে মনের দুঃখে আমি আত্মহত্যা করছি। আচ্ছা বিনোদ,
স্বপ্ন দেখেছি লক্ষ্মী সব অলৌকিক উপায়ে বয়স কমিয়ে দিতে পারে। হ্যাঁ, বশীকরণ তাবিজ কবজ পাওয়া যায়। পারবে ভাই ওইরকম একটা ব্যবস্থা করে দিতে। মানে আমার বয়স 60, একা তাকে 40 করে দিতে পারে এমন কোন ব্যবস্থা আছে। তবে বেশ কিছু খরচ করতে হবে। খরচের জন্য আমি ভাবি না, আসলে জিনিসটা তো ভালো। লাগে 2-1,000 টাকা খরচ করবো। তবে ছোট বউকে আমার বস করে দিতে হবে, আর সেই সঙ্গে আমাকে আমাকে নৌজোয়ান করে দিতে হবে। আমি এনে দেব। তার আগে আপনাকে দেহ শুদ্ধ করতে হবে। কিভাবে দেহ শুদ্ধি করবো? এমন কিছু না, এই কাজটা কিন্তু খুব কষ্ট সাধন হবে। এই আত্মা ধোয়ার সঙ্গে 1 ছটা গোবর, 1 ছটা গোমূত্র, তার সঙ্গে একটা আশলা, এই 7 দিন আপনার ব্রহ্মমতে এক নাউতে এক চিতে প্রশান্ত মনে খেলে এই অমিক্তি ফল আপনি হাতে পাবেন। গোমূত্র আর শোলা, আর শোলাটা বিদ্যুৎকে গন্ধ, আর শোলা কি মানুষে খায়? অন্নপ্রাশনের বাদ পর্যন্ত উঠে যায়। সাথে কি খায় নন্দী মশাই? ঠেলাই পরে খা, ঠেলাই পরে খা। আমার এক মামাতো ভাই, তার বউ পুষ মানে না, গাদা চুনা খেয়ে বউ পুষ মানিয়েছে। এই বিধান আপনাকে আমি দিলাম না। উপকার হবে তো। নমস্কার, নমস্কার। 1000 বার হবে, জাদু মন্ত্রের মতো কাজ করবে। আমি তাহলে আসছি। কাল সকালে ওগুলা খেয়ে 2000 টাকা আমাকে দিয়ে আসবে। ঠিক আছে, যাও। 7 দিনের মধ্যে যদি আপনার এই পূর্ণ যৌবন ফিরে না পান, আপনি আবার কান কেটে দিবেন। খুব চিন্তিত মনে হচ্ছে নন্দী মশাই। নতুন বিয়ে করলেন, বিবি সাহেব কোথায়? আমাদের মিষ্টি কোথায়? বিয়ে করে আমার ইয়েতে 500 যাচ্ছে। আমি হালে পানি পাচ্ছি না, আপনার তো আমার জ্বালাপালা হয়ে যাচ্ছে। কেন কেন? বউ বর্ষ মানছে না। আজ অবশ্য একটা মসজিদের সন্ধান পেয়ে গেছি, কাল থেকে আরম্ভ করব। মুষ্টি যুগে কাজ হয় নন্দী মশাই? তাহলে আমিও খাবো, বলুন তো হরবলাটা। আধা পোয়া দই, 100 টাকা গোবর, আর সোনার সঙ্গে ব্রহ্মমুহূর্তে খেতে হবে। তাতে কাজ হবে নন্দী মশাই? আমিও তো ওই জ্বালায় ভুগছি। আমার ওয়াইফ বছরে 11 মাস তার বাপের বাড়িতে থাকে, এদিকে খাটে আমি একা একা শুয়ে থাকি।
দুঃখের কথা কি বলবো নন্দী মশাই, স্ত্রী আমার অপূর্ব সুন্দরী, যেন সদ্য ফোটা এক রজনী গন্ধা, হাত দিয়ে ছোতে মনে সংকুশ হয়। আমার ওয়াইফ আবার ভাগ্যের ফলে আমি পেয়েছিলাম। বেশ ভালো জিনিস তো। একবার কি হয়েছিল তা জানেন? আমি চোর ধরতে গেছি, বাড়ির চতুর্দিকে পুলিশ দিয়ে ঘেরাও করেছি, যাতে বেটা পালিয়ে না যেতে পারে। তারপর তারপর আমি সদর গেটে দাঁড়িয়ে আছি। হঠাৎ আমার চোখের সম্মুখে আমার ওয়াইফের মুখখানা মানুষ পথে ভেসে উঠল। আমি তখন নিশ্চিত ভাবে উপভোগ করছি, চোর বেটা আমার সামনে দেয়া কুটি কুটি পায়ে পালিয়ে গেল। আর যাওয়ার সময় কি বললো, আসছি স্যার। আমি বিরাট কণ্ঠে বললাম, বিরক্ত করো না, আমাকে আমার স্বপ্নটা দেখতে দাও। চোরকে বললেন? হ্যাঁ হ্যাঁ, চোরকে বললাম। আমি যে আমার ওয়াইফের মুখখানা দেখছি, হঠাৎ আবার মনে হলো তুমি চোখ খুলো, আমি এসেছি। চোখ খুলে দেখি ভোজপুরি গোপলাস ছাপাই যা বলতে এসেছিলাম। আপনার সম্বন্ধী দীপককে একটু সাবধান করে দেবেন। প্রকাশ্যে দিনের বেলা ছিনতাই করছে, অগাধ ভাঙছে। আপনার সঙ্গে ই আছে বলে কথাটা আমি আপনাকে জানিয়ে গেলাম। পরে কিন্তু আপনি আমাকে দিতে পারবেন না, কথাটা আপনি মনে রাখবেন। যেখানে খুশি যাক, আমার কি? আমার নিজের শালা লেজে গোবরের অবস্থা। আমি যাবো সাবধান করতে। আমার বলি